নন্দিনী শ্বাসকষ্ট আছে ভাইয়া, দ্রুত হসপিটালে নিয়ে চলো, একটু পরে শ্বাসকষ্ট শুরু হবে, ও এমনিতেই অসুস্থ। তোমার কাছে বিয়েটাই সব কিছু, তাই না? আমরা কেউ না। একটা মানুষ মরে যাচ্ছে আর তুমি একজন ডাক্তার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? ডক্টর নামের কলঙ্ক তুমি। বলে হাত থেকে রিংটা কেড়ে ছুঁড়ে ফেলে দিল। পারাবি, আইমান, তোমরা মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? আদিত্যের এখন এঙ্গেজমেন্ট, ও থাকুক। তোমরা বরং নন্দিনীকে হসপিটালে নিয়ে যাও, সাথে রায়হান আর মেহেরাবও যাও। ভাইয়াকে হসপিটালে নিতে হবে, না নিলে নন্দিনী এখানে মরে যাক। নন্দিনীকে একদম কেউ উঠবে না, কার কি এসেছে, ও মরে গেলে। অতঃপর সময় বিলম্ব না করে দ্রুত ওয়াশরুমে ঢুকে এক মগ পানি এনে রুমাল ভেজে জলপট্টি দিতে লাগলো। এর ফাঁকে তার সাথে করে আনা ইঞ্জেকশন পুশ করে দিল ব্যথা উপশমের জন্য। যেহেতু নন্দিনীকে তুলে এখন ওষুধ খাওয়ানোটা আরও রিস্কের ব্যাপার, ফের চোখ পড়ল হাতে। দু হাতে শক্ত কালো চাকা চাকা রক্ত জমাট বেঁধে গেছে। ইস, এত জোরে ধরার কি ছিল? আদিত্য হ্যান্ড গ্লাভস পরে নিল। ব্যথা উপশমকারী বাম নিয়ে সেখানটায় আস্তে আস্তে মালিশ করে দিল। চাকা হওয়া স্থানটি কিছুটা গলে গেল। আবারও জলপট্টি দিয়ে অপেক্ষা করতে লাগলো। আনমনি নন্দিনীর পুরো বেডরুমে এক পলক চোখ বুলিয়ে নিল। সেদিন নন্দিনীর বেডরুমে এলেও তেমন একটা খুঁজিয়ে দেখা হয়নি। হঠাৎ আদিত্য এক পলক তাকালো কক্ষের ছাদের দিকে। সর্বপ্রথম চোখ পড়ল ঝাড়বাতির দিকে। খুব সুন্দর এবং আকারে বিশাল একটি ঝাড়বাতি রয়েছে নন্দিনীর কক্ষের মাঝ বরাবর। আদিত্য কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য। কিছুক্ষণ পর চোখ সরিয়ে সারা কক্ষে পলক বুলিয়ে নিল। নন্দিনীর কক্ষটি বিশাল বড়। আন্দাজে করা যায় দু কক্ষ মিলিয়ে হয়তো এক কক্ষ তৈরি করেছে বোধহয়। তবে আদিত্য ভীষণ আশ্চর্য হলো। এর কারণ নন্দিনীর কক্ষের সকল আসবাবপত্রই প্রায় সেম একই ডিজাইনের। সবকিছু ম্যাচিং করে বানিয়েছে। এরকম ডিজাইন চিরুনি তল্লাশি করেও বোধহয় পাওয়া যাবে না কোথাও। তার কারণ নন্দিনীর সম্পূর্ণ বেডটি অদ্ভুত ডিজাইন দিয়ে তৈরি। পুরো বেডটি সূর্যমুখী ফুলের নকশা দিয়ে তৈরি করা হয়েছে এবং চারপাশে 4টে খুঁটি করে তাতেও সূর্যমুখী কালারের কাপড় দিয়ে আর্টিফিশিয়াল সূর্যমুখী ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। পুরো খাটের চারিদিকে শুধু সূর্যমুখী ফুলের নকশা করা হয়েছে। নিতান্তই এটা অদ্ভুত আর ইউনিক ডিজাইন। বেডের পাশে একটি ছোট কেবিনেট দেওয়া, তাতে কোয়ালিটি ফ্লাওয়ারের 2টি টেবিল ল্যাম্প রয়েছে। একটি সূর্যমুখী এবং বেশ কয়েকটি টিউলিপের গুচ্ছ মিলিয়ে একটি ল্যাম্প রয়েছে। দেখতে খুবই আকর্ষণীয় আর গর্জিয়াস লাগছে। আদিত্য উদ্গ্রীব হয়ে নন্দিনীর ড্রেসিং টেবিলের দিকে তাকালো। বিরাট একটা সূর্যমুখীর কারুকার্যময়ী ফুলের ভেতরে একটি গোল মিরর সেট করা। দেখতে অসম্ভব সুন্দর লাগছে, যেন ইয়া বড় একটা সূর্যমুখী ফুল। আর তাতে নন্দিনী তার মায়াবী চেহারাটা দেখে। ভাবতেই আদিত্যের কেমন যেন অদ্ভুত আবেশে মনটা ছেয়ে গেল। মেয়েটার রুচি সত্যি অনন্য এবং অনবদ্য, এবং তার বাবা মায়েরও। এছাড়াও ড্রেসিং টেবিলের সাথে ম্যাচিং করে সেই চেয়ারটিতেও সূর্যমুখীর নিখুঁত নিগুড় কারুকার্য। পাশে সাদা টবে একটি ইনডোর প্লান্ট। ড্রেসিং টেবিলের উপরে 3টে ফুলদানি রাখা, সেখানেও আর্টিফিশিয়াল সূর্যমুখী ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। কক্ষের 3 পাশে 3টি বড় বড় কর্নার দেওয়া, সেখানেও অনেকগুলো ফুলদানিতে সূর্যমুখী ফুল দিয়ে সাজিয়ে রাখা। পাশেই ইয়া বড় 4 পাল্লার একটি কাঠের আলমিরা রয়েছে, সেটাতেও সূর্যমুখী ফুলের নিখুঁত নকশা করা। এছাড়াও কক্ষের একপাশে আরাম করার জন্য একটা ডিভান রয়েছে, সেখানেও সূর্যমুখী ফুলের কারুকার্য খচিত নকশা এবং সূর্যমুখী দিয়ে ডেকোরেট করা রয়েছে। সাথে 3টে সূর্যমুখী ফুলের মতো কুশন দেওয়া। আবারও তৃতীয় কুশনটির ওপর একটি সূর্যমুখী ফুল দিয়ে সাজিয়ে রাখা। ডিভানের দুপাশে ইয়া বড় 2টি ফুলদানি রাখা। পুরো ফুলদানির গায়ে সূর্যমুখীর কারুকার্য এবং তাতেও বড় বড় সূর্যমুখী ফুল রাখা। আর তার চারপাশেই একটা 2 সিটের সোফা সেট রাখা, তাতেও 2টি বড় বড় সূর্যমুখীর কারুকার্য। সোফার সামনে একটি মাঝারি কাচের টি টেবিল দেওয়া, তাতেও সেম ডিজাইন। কাচের ভেতর থেকেই হলদে সূর্যমুখীর নজর কাড়া ডিজাইনটা দেখা যায়। জানালার একপাশে একটা রকিং চেয়ার, তাতেও সূর্যমুখীর কারুকার্য। পড়ার টেবিলের পাশে ইয়া বড় একটা বুকশেলফ, সেখানেও প্রায় সেম ডিজাইন এবং বুকশেলফের সামনেই মাঝারি সাইজের একটি গোল টেবিল দেয়া। সাথে 3টি চেয়ার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে।
সেখানে প্রায় সেম ডিজাইন, পাশেই একটা আরাম কেদারা রয়েছে, সেটাতেও প্রায় সেম একই কারুকার্য। দেখলে বেশ কতগুলো ওয়ালমার্ট দেখা গেল, সবগুলোতেই সূর্যমুখী ফুলের কারুকার্যময়ী নকশা করে সেট করা। ড্রেসিং টেবিল, ক্যাবিনেটের ওপর এবং দেয়ালের নন্দিনীর ছোটকাল থেকে তরুণী বয়স অব্দি বেশ কতগুলো হাস্যোজ্জ্বল ছবি টানানো রয়েছে। সেগুলোর ফটো ফ্রেমও সূর্যমুখী ফুলের কারুকার্য করে তার ভেতরে ছবিগুলো সেট করা হয়েছে। নন্দিনীর সম্পূর্ণ কক্ষ জুড়ে সূর্যমুখী আর সূর্যমুখী ফুলের কারুকার্যে ভরপুর। নন্দিনীর গায়ে এই মুহূর্তে যেই ফ্রকটি রয়েছে সেটিতেও সাদা রঙের ওপর হলদে সূর্যমুখী ফুলের ছাপা ডিজাইন রয়েছে। আদিত্যের হঠাৎ মনে হলো সে সূর্যমুখীর বাগানে কিংবা স্বর্গে রয়েছে। মানুষ হয় গোলাপের পাগল, বিশেষ করে পুরুষের চাইতে মেয়েরা, কিন্তু নন্দিনী গোলাপের পাগল না হয়ে কিনা সূর্যমুখীর পাগল। আদিত্য আনমনেই হাসল। মেয়েটা যে সূর্যমুখীর পাগল সেটা তার বেডরুম দেখেই বোঝা যাচ্ছে। সৌন্দর্য, সরলতা এবং নান্দনিকতায় ফুটে উঠেছে নন্দিনীর বেডরুমটির প্রতিটি আনায় কোনায়। আভিজাত্যের ছোঁয়ায় পরিপূর্ণ হয়ে উঠেছে এক রাজকুমারীর পার্সোনাল বেডরুম। তবে আদিত্য এই ভেবে প্রচণ্ড অবাক হলো যে শাহনওয়াজ, নবাব সিকদার আর নাহিদা সিকদারের রুচি অত্যন্ত উন্নত মানের এবং তাদের একমাত্র মেয়েকে তারা কত আদর, যত্ন আর আভিজাত্যের মধ্যে রেখেছে এবং লালন পালন করে বড় করেছে। শুধু তাই নয়, একজন বাবা মা তার সন্তানের খুশির জন্য, সুখের জন্য কত কিছু করতে পারে তা নন্দিনীর বাবা মাকে না দেখলেই বুঝতেই পারতো না আদিত্য। তাছাড়া মেয়েটার চাল চলন, পোশাক আশাকে কখনোই তার মনেই হয়নি যে নন্দিনী এত বড় এক বাড়ির উত্তরাধিকার হতে পারে কিংবা সে একজন মন্ত্রীর মেয়ে। অবশ্য আদিত্য তো নন্দিনীর পরিচয় জানতোই না। জানার মধ্যে এটুকুই জানতো নন্দিনী তার বোনের বেস্ট ফ্রেন্ড। কিন্তু নন্দিনীকে জানার পর, দেখার পর পুরো চিত্রটাই ভিন্ন দেখেছে আদিত্য। সবকিছু বাদেও মেয়েটার হাতগুলো কি নরম, তুলতুলে, যেন এখনই ভেঙে যাবে। মনেই হয় না এই মেয়ে কখনো নিজের হাতে খাবার তুলে খেয়েছে কিংবা প্লেট ধুয়েছে। আদিত্য মনে মনে ভাবলো, মিরাক্কেল কিছু হয়ে নন্দিনী যদি কখনো তার হয়ে যায়, তাহলে সে কি নন্দিনীর বাবা মায়ের মতো তাকে এত সুখে রাখতে পারবে? পারবে না বোধহয়। ফের ভাবলো, আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন। নন্দিনীকে সে তার বাবা মায়ের মতো এত সুখে আভিজাত্যের মধ্যে কখনো রাখতে পারবে না। তাই হয়তো নন্দিনী অন্য কাউকে মন দিয়ে বসেছে। যেই মেয়ের পার্সোনাল বেডরুমে স্বর্গের মতো এত সুন্দর, নিশ্চয়ই সেই মেয়ে আজে বাজে কোনো ছেলের সাথে রিলেশনে যাবে না। তার রুচি তার বেডরুমের মতো অবশ্যই উন্নত হবে। নিশ্চয়ই নন্দিনীর বয়ফ্রেন্ড অনেক রিচ ফ্যামিলির সন্তান। আদিত্য কেমন যেন হতাশ হলো। তার 33 বছর জীবনে এই প্রথম কোনো মেয়ের জন্য সে এতটা আগ্রহ দেখালো। এই প্রথম কোনো মেয়েকে তার ভালো লাগলো, মায়ায় পড়লো। রাতের বেলা কোনো মেয়ের বেডরুমে ঢোকাটা দৃষ্টিকটু জেনেও রিস্ক নিয়ে, লাজ লজ্জা ভুলে এই প্রথম দুবার আসা। মেয়েটার জন্য চিন্তা করা, কেয়ার করা, শাসানো, ধমকানো, ফের কেয়ার করা, বারবার এক্সকিউজ দেখিয়ে বিয়ে ভেঙে দেওয়া, সেই মেয়ের জন্য ছাদে টপকানো, চকলেট উপহার দেওয়া, গিটার বাজানো ইত্যাদি। আদিত্য নিজেই কেমন যেন অবাক হয়ে গেল। এইসব ভাবতে ভাবতে এর মধ্যেই জ্বর কিছুটা নেমে এলো। নন্দিনী ঘেমে গেল। আদিত্য এসি বন্ধ করে ফ্যান ছেড়ে দিল। হঠাৎ বালিশের পাশে থাকা নন্দিনীর ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। ফোনের স্ক্রিনে সেই দিনে সেই নামটা দেখতেই হঠাৎ আদিত্যের মাথা গরম হয়ে গেল। ফোনটা হাতে তুলে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। বারবার রিং হচ্ছে। আদিত্য হঠাৎ কী ভেবে যেন রিসিভ করলো। কানে নিতেই ওপাশ হাত হতেই ভেসে এলো, জান কি করছো? এবার সাথে প্রত্যুত্তর না পেয়ে আবারও বলল, কি হলো জান, কথা বলছো না কেন? জান তুমি ঠিক আছো তো? জান কথা বলো। আদিত্যর কে হলো কে জানে, আকস্মিক ফোনটা সজোরে ছুঁড়ে মারলো দেয়ালের দিকে। মুহূর্তেই গুড়িয়ে গেল ফোনটা। তন্দ্রাচ্ছন্ন নন্দিনী কেঁপে উঠল। আদিত্য কমফোর্টারের ওপর দিয়ে কোলবালিশটা বুকের ওপরে চাপ দিয়ে হিসেবে রাখলো, যাতে ভয় না পায় এবং ঘুম ভারী হয়। নন্দিনী ফের ঘুমে তলিয়ে গেল। আদিত্য এবার 100% শিওর হলো নন্দিনীর বয়ফ্রেন্ড আছে। কারণ বয়ফ্রেন্ড যদি না হতো তাহলে নন্দিনীকে কেন জান বলে ডাকবে? ঘুমন্ত নন্দিনীর দিকে তাকিয়ে আদিত্য অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে নীরবে ফনা তোলা সাপের মতো ফোঁস করলো। ততক্ষণে তার যাওয়ার সময় ঘনিয়ে এলো। আদিত্য সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে রেখে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই গায়ে পাকা চাঁদের
জ্যোৎস্না মেখে মায়াবী আলোয় চলে গেল। সঙ্গে নিয়ে গেল এক আকাশ সমান ক্ষোভ, বিষাদ, বিষণ্ণতা আর নীরব অভিমান। সকালবেলা বেশ দেরিতে ঘুম ভাঙল নন্দিনীর। গায়ে এখন তেমন একটা জ্বর নেই। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে ড্রেস নেওয়ার জন্য আলমিরা খুলতেই হঠাৎ চোখে পড়ল লাল র্যাপিং পেপারে মোড়ানো একটি বড়সড় গিফট বক্সের দিকে। নন্দিনী উৎকণ্ঠা হলো, এটা তো সে রাখেনি, তাহলে আসলো কোথা থেকে? একবার মাকে ডাকতে গিয়েও চুপ করে গেল। ভাবলো একবার দেখা যাক কি, মাকে ডাকাটা বোকামি হবে। বক্সটা হাতে নিতেই সর্বপ্রথম চোখ পড়ল বক্সের উপর একটি সাদা কাগজে, সেখানে লেখা সরি বাবুল কন্যা। নন্দিনী চমকালো, এমন বক্স রেখে কেন আবার তাকে সরি বলছে? সে উদ্গ্রীব হয়ে বক্সটি নিয়ে বেডের ওপর বসলো। র্যাপিং পেপার খুলতেই সর্বপ্রথম একটি বক্স বেরিয়ে এলো। সেটা খুলতেই নন্দিনী ভীষণ অবাক হলো। দেখলো বক্সটির মধ্যে অনেকগুলো ডিজাইনের হেয়ার পাঞ্চ ক্লিপ। সেখানে লেখা, এক একদিন এক একটা ক্লিপ চলে পড়বেন নাকাপতি, দ্বিতীয়বার পড়তে যেন না দেখি, নয়তো টান মেরে নিয়ে যাব, আর কখনো ফেরত পাবেন না, সাবধান করে দিচ্ছে। নন্দিনী ভাবলো এতে মানুষটার লাভ কি? অবশ্য যে পরিমাণ ক্লিপ দিয়েছে সবগুলো একবার করে পড়লেও বোধহয় 1 বছরের বেশি যাবে। দ্বিতীয় বক্সটি খুলতেই নন্দিনী ভীষণ অবাক হলো। বক্সটির মধ্যে 10টি আলাদা শেপের বাবলের বটল আর পাইপ। নন্দিনীর হঠাৎ কেমন যেন লাগলো, একটা অদ্ভুত আবেশে তার মনটা ছেয়ে গেল। সেখানেও একটা ছোট চিরকুটে লেখা, এখন থেকে প্রতিদিন বাবুল ওড়াবেন, বুঝেছেন? ছেচকাতনে পড়ে, নয়তো পানিশমেন্ট হিসেবে আপনার দোকান ধরে হাফ স্কার্ট পরিয়ে আমার সামনে পা ঝুলিয়ে বসিয়ে বাবুল ওড়াতে দিব। আর সিগারেটের ধোয়া ফ্রি, আপনি বাবুল ওড়াবেন আর আমি সিগারেটের ধোয়া। কেমন মজা হবে তখন? নন্দিনী আঁতকে উঠল, বাবা রে বাবা, মরেই যাবে কাঁচতে কাঁচতে। অতঃপর তৃতীয় বক্সটি খুলতেই এবার বেরিয়ে এলো অনেকগুলো চকলেট আর লাভ ক্যান্ডি। সেখানেও একটা চিরকুটে লেখা, যখন মন খারাপ থাকবে তখন লাভ ক্যান্ডি খেয়ে মন ভালো করে নেবেন। আমার নীরব অভিমানিনী, এটি আপনার শুভাকাঙ্ক্ষী। চিরকুটটি পড়তে ভোরের নির্মল হাওয়ার মতো নন্দিনীর হৃদয়ে দোল দিয়ে গেল। নন্দিনী এক এক করে সব ছুঁয়ে দেখল, শেষে তার আলমিরার ড্রয়ারে যত্ন করে রেখে দিল। তবে মাথা থেকে বের হলো না এ কাজটা কার, কে তার বেডরুমে আসতে পারে, আর কেই বা তার আলমিরা খোলার দুঃসাহস করে এই গিফট বক্সটি রেখে যেতে পারে। নন্দিনীর কিছুতেই মাথায় ঢুকলো না। আকস্মিক একটা নামই সবার প্রথমে তার স্মরণে এলো, আদিত্য। নন্দিনী মনে মনে বলল, আদিত্য রেখে জানি তো এসব, নয়তো এই দুঃসাহস আর কারণেই। নন্দিনী তার সমস্ত রুমে ক্লু খুঁজতে লাগলো। আদিত্য আসার কোনো ক্লু রেখে যায়নি। এভাবে পার হয়ে গেল আরও বেশ কয়েকটা দিন। এরপর থেকে ওদের দুজনের প্রায়শই দেখা হতো, চোখাচোখি হতো, লুকিয়ে চুরিয়ে একজন আরেকজনকে দেখত। মাঝে মধ্যে চোখে চোখ পড়লে ধরা পড়ে বিব্রত বোধ করত, কিন্তু কেউ কারোর সাথে আগ বাড়িয়ে আর কথা বলতো না। এক প্রকার দুজন দুজনকে প্রচণ্ড ইগনোর করতে লাগলো। তবে আদিত্য বেশ করে বুঝতে পেরেছে নন্দিনীর মায়ায় পড়ে গেছে সে, যে মায়া কাটানো অসম্ভব। নন্দিনীও উপলব্ধি করতে পেরেছে সে আদিত্যকে ভালোবেসে ফেলেছে। বেশ কয়েকদিন পরের কথা, নন্দিনীদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশ কয়েকটা ছেলে সহ মেয়েও রয়েছে। সেই সার্কেলের মধ্যে তানভীও রয়েছে। সামনের সপ্তাহে তানভীর বার্থডে। অদিতি, নন্দিনী, ফাল্গুনী আর ফ্রেন্ড সার্কেলের সবাই ঠিক করেছে তানভীর বার্থডেতে উইশ করবে, তবে সেটা কোনো একটা পার্কে। অতঃপর তানভীর বার্থডের দিন ঘনিয়ে এলো। অদিতি নন্দিনীকে বলেছে আজ তারা ক্লাস করবে না, তানভীর বার্থডে উপলক্ষে মিস দেবে। শাড়ি পরে একটা পার্কে গিয়ে সেখানে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করবে। অদিতির কথায় নন্দিনী পিঙ্ক কালারের একটি টিস্যু কাঞ্জি শাড়ি পরল। শাড়িটির সমস্ত জমিনে প্রিন্ট করা ছোট ছোট গোলাপ, আর গোলাপের ওপর ডটের মতন গ্লিটার, আর গ্লিটারের ফাঁকে ফাঁকে স্টোন বসানো। অতঃপর ওরা সবাই একসাথে হয়ে পার্কে গিয়ে বার্থডে সেলিব্রেশন করলো। তানভীর খুশির জন্য সবাই মিলে বেশ কয়েকটা গান গাইলো একসাথে। হঠাৎ তানভী আবদার করে নন্দিনীকে বলল, নন্দিনী, আমার বার্থডে উপলক্ষে তুই একটা গান শোনা সবাইকে প্লিজ। তানভীর কথায় সবাই নন্দিনীকে চেপে ধরলো। অদিতি বলল, নন্দু, তুই চিন্তা করিস না, তুই গাইবি আর মাহির গিটার বাজাবে। নন্দিনী দোনোমনো করলো।
শেষে সবার রিকোয়েস্টে গান গাইতে শুরু করলো। পরপর বেশ অনেকগুলো গান গাইলো নন্দিনী। হঠাৎ সেখানে এসে উপস্থিত হলো রায়হান, আদিত্য আর মেহেরাব। অদিতি, নন্দিনী আর ফাল্গুনী ঘাবড়ে গেলেও ওরা চুপ রইল। তানভি অবাক হয়ে বলল, ভাইয়া তুমি এখানে? রায়হান মুচকি হেসেই বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাদের সবাইকে দেখে এগিয়ে এলাম। বলেই তানভিকে একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বলল। হ্যাপি বার্থডে তানভি। তানভি ভীষণ খুশি হয়ে বক্সটি হাতে নিয়ে সঙ্গে সঙ্গে খুলতে 3টি বক্স বেরিয়ে এলো। রায়হান বলল, আমাদের 3 জনের পক্ষ থেকে তোর জন্য গিফট। তানভি খুশি হয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। তার মানে তোমার এখান দিয়ে যাচ্ছিলে তাই না? তুমি মিথ্যা বলেছো ভাইয়া। রায়হান সায় দিয়ে হেসে উঠে সবার দিকে তাকিয়ে বলল। তা কি করছিলে সবাই মিলে? বলেই নন্দিনীর দিকে এক পলক তাকিয়ে অদিতির দিকে তাকালো। অদিতি অপ্রস্তুত বোধ করে দৃষ্টি সরিয়ে নিল। তানভি বলল, বার্থডে উপলক্ষে সারপ্রাইজ দিয়েছে ওরা সবাই। এতক্ষণ সবাই মিলে গান করছিলাম ভাইয়া। ও আচ্ছা, তা আমাদেরকে গান শোনাবে না, নাকি শুধু নিজেই শুনবি? কি যে বলো না ভাইয়া, তোমরাই তো আমাদের আসল গেস্ট। তোমাদের আবদার নাকচ করার সেই দুঃসাহস আছে নাকি আমাদের? রায়হান হঠাৎ বলল। রাজনন্দিনী, তোমার কি খবর? নন্দিনী মৃদু হেসেই বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তোমার গান শুনে এগিয়ে এলাম, একটা গান ধরো তো রাজনন্দিনী। নন্দিনী পড়ল মহা মুশকিলে। রায়হানও ছাড়ার পাত্র নয়। শেষমেশ সবাই মিলে রাজি করালো। তবে নন্দিনীর সাথে অদিতি আর ফাল্গুনীকেও সুর মেলাতে হবে বলে সেও জেদ ধরল। অতঃপর কি আর করার, মাহির গিটার বাজানো শুরু করলো আর নন্দিনী গান ধরল। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই তোমার ধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে ওই তারাই অভিমান বুঝি না আমার বলে তুমি তো আমায় ভালোবেসেছো শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কই কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয় কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি। নন্দিনী, অদিতি আর ফাল্গুনী মাঝে মাঝে সুরে সুরে গানটি গাইতে লাগলো আর মোহাগ্রস্থের ন্যায় সবাই শুনতে লাগলো। রায়হান অদিতির দিকে তাকিয়ে রইল। সেটা দেখে মেহেরাব রায়হানের পেটে বার কয়েক গুঁতো দিল। রায়হান বিরক্তিকর চোখে তাকালো চশমার ভেতর দিয়ে। এবার মেহেরাব আদিত্যকে গুঁতো দিয়ে দেখালো রায়হানের কৃত্তি কারখানা। আদিত্য জোরে সোরে রায়হানের পেটে গুঁতো দিল। রায়হান বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি তো ওদের? বিরক্ত করস কেন? দেখোস না তোর বোনকে দেখতেছি? মেহেরাব বলল, শালা চোখ নামা, ভুল জায়গায় দৃষ্টি দিছস। শালা, তোর বিরক্ত লাগলে তোরা চোখ নামা, একদম ডিস্টার্ব করবি না। আদিত্য শক্ত গলায় বলল, রায়হান, দেখো শালা, কথা বলিস না। তুই আমার প্রেমিকাকে নিয়ে গেলি, এবার তোর বোনকে একটু ইমপ্রেস করার চেষ্টা করতে দে, দেখি ইমপ্রেস হয় কিনা। তোর বোনের যে দেমাগ, ইমপ্রেস করতে পারবো কিনা সেটাও সন্দেহ, তবু একটু চেষ্টা করতে দে। আর শোন, হাল ছাড়ার পাত্র কিন্তু এই ডক্টর সৌহার্দ্য রায়হান চৌধুরী নয়, বুঝলি অবশালা? আদিত্য বিমূঢ় নেত্রে তাকালো। মেহেরাব বলল, অদিতি তো তোকে মোটেই পাত্তা দিচ্ছে না, তবু ছেঁচড়ার মতো এমন করছিস কেন? তাতে কি, মেয়েদের কখনো দেখেছিস ছেলেদেরকে পাত্তা দিতে? থামবি তুই এবার? এই শালা শোন, অদিতি ফাইনাল আমার জন্য। দরকার পড়লে জোর করে প্রেম করব, প্রেম না হলে সোজা তুলে নিয়ে বিয়ে করব, বয়ফ্রেন্ড থাকলেও জোর করে বিয়ে করব। তবু আদিত্যের মতো বয়ফ্রেন্ড আছে জেনে
ছেঁকা খেয়ে দেবদাস হবো না, কারণ আমি ডক্টর সৌহার্দ্য রায়হান চৌধুরী, ছেঁকা খাওয়া আদিত্য চৌধুরী না। মাথায় রাখিস কথাটা। আদিত্য তপ্ত চোখে তাকালো। রায়হান কলার ছেড়ে বলল, ঠিকই তো বলেছি, রাগ দেখাস কেন? আর শোন, আমি কি তোর বোনের যোগ্য না? পাবি আমার মতো এমন একজন নম্রভদ্র সভ্য ডাক্তার পাত্র? মরে গেলেও না, বুঝেছিস? তোর বোনের জন্য আমি বেস্ট। হবু বোনের স্বামী হিসেবে মান্য করতে শিখ এখন থেকে। আদিত্য আর কথা বাড়ালো না। রায়হানের সাথে পার পাওয়া যাবে না কথায়। আর নিঃসন্দেহে রায়হান তার বোনের জন্য যোগ্য এবং উপযুক্ত পাত্রই। রায়হান আবারও বলল, আর শোন, তোর বোনের দিকে আমার চোখ যখন পড়েছে তখন তোর বোনই আমার বউ হওয়ার জন্য ফাইনাল। আমি আবার ছেঁকা খাওয়া মানুষের মতো কথা চেপে রাখতে পারি না। নিজের একটা আত্মসম্মান বলেও কথা আছে। আদিত্য ফের তপ্ত চোখে তাকালো। রায়হান পাত্তা দিল না। কতদিন আর হবু শালা চোখ গরমাগর্মি দেখাবে? ঠিকই একসময় লাইনে আসবে। এর মধ্যে ওদের গান গাওয়া শেষ, তবুও যেন কারো রেশ কাটলো না অনেকক্ষণ যাবৎ। রায়হান, মেহরাব ওদেরকে ধন্যবাদ জানালো। আদিত্য নন্দিনীর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল, যেন চেনেই না নন্দিনীকে। নন্দিনীও না চেনার ভান করেই রইল। আকবরের কথা বলার ইচ্ছে নেই তার। রায়হান বলল, রাজনন্দিনী, আজ ভাগ্যটা খুব ভালো। নন্দিনী মৃদু হাসলো। রায়হান বলল, জিজ্ঞেস করবে না কেন? কেন ভাইয়া? ইস, লাগলো তো বুকে। এইভাবে কেউ ভাইয়া ডাকে? নন্দিনী কনফিউজড হয়ে তাকিয়ে রইল। রায়হান বলল, কাল রাতে একটা ফ্লাইটে ফিরে যাচ্ছি আমরা। নন্দিনী এক পলক তাকালো আদিত্যের দিকে। আদিত্য তাকালো নন্দিনীর দিকে। নন্দিনীর খুশিগুলো হঠাৎ হাওয়ায় মিঠাইয়ের ন্যায় মিইয়ে গেল। বুকে হঠাৎ চাপা কষ্ট অনুভব করলো। অতঃপর রায়হান সবাইকে নিয়ে তাদের গাড়িতে উঠে গেল। উদ্দেশ্য ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করা। সবাই রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছে মতো অর্ডার করলো, কিন্তু নন্দিনী কিছুই খেতে পারলো না। তার কেমন যেন লাগছে। অন্যদিকে রায়হান অদিতির সাথে ভাব জমাতে চাইছে বারবার, কিন্তু অদিতি পাত্তাই দিল না। ভাইকে দেখে চুপসে রয়েছে। বাসায় ভাইয়ের সাথে পাগলামি করলেও বাসার বাইরে অদিতি আদিত্যের সামনে বরাবরই চুপচাপ থাকে, যেন চেনেই না কেউ কাউকে। তাছাড়া আজ আদিত্য কারোর সাথে কথা বলল না। সারাটা সময় চুপচাপ আর গম্ভীর ছিল। অতঃপর খাওয়া দাওয়া শেষে যে যার মতো চলে গেল। রায়হান নন্দিনীকে একা ছাড়ল না। তাদের চারজনের বাসা যেহেতু একই সাথে, তাই সবাই একসাথে যাবে। অতঃপর আদিত্য প্রথমে মেহরাবকে নামিয়ে দিল তাদের বাসার সামনে। তারপর কিছুটা এগিয়ে রায়হান আর তানভীকে এবং সবার শেষে নন্দিনীকে তাদের বাসার সামনে নামিয়ে দিল। নন্দিনী কিছু না বলে চলে যেতে নিলে আকস্মিক পেছন থেকে আদিত্য ডাকলো, নন্দিনী ফুল। শুনতেই নন্দিনীর পা জোড়া থেমে গেল। নন্দিনী থমকালো, হক চকালো। ঠিক কতগুলো দিন পর এই ডাক শুনল নন্দিনী, তার নিজেরও জানা নেই। পেছনে ফিরতে আদিত্য মৃদু হাসলো, ঠিক প্রথম দিনের মতো। একদম কাছাকাছি এসে দাঁড়ালো। মুহূর্তেই তেতো কোলানের মাদকময় সুগন্ধে নন্দিনীর হৃদয়ে কাঁপন ধরল। আদিত্য বলল, কাল ফিরে যাচ্ছি নন্দিনী ফুল, ভালো থাকবেন আর ঠিকঠাক মতো চলাফেরা করবেন। ভুলেও রিক্সা চড়বেন না। সবসময় প্রাইভেট গাড়ি এবং সাথে সিকিউরিটি বডিগার্ড নেবেন, কারণ আপনি একজন মন্ত্রীর মেয়ে বলে কথা। আপনার শতভাগ সিকিউরিটি বডিগার্ড নিয়ে চলাফেরা করা উচিত। আপনার বোঝা উচিত আপনার এবং আপনার পরিবারের অনেক শত্রু রয়েছে। আপনার কিছু হয়ে গেলে আপনার বাবা মায়ের কী হবে একটাবার ভাবুন। আসছে। বলেই আদিত্য মৃদু হেসে সরে গেল। নন্দিনী অন্যমনস্ক এবং অনুভূতিশূন্য হয়ে শান্ত দিঘির জলের মতো স্থির হয়ে তাকিয়ে রইল। আদিত্য বিচলিত হয়ে খানিক এগিয়ে এসে জিজ্ঞেস করল, নন্দিনী ফুল, আর ইউ ওকে? এনিথিং রং? নন্দিনী আমতা আমতা করলো। কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। আদিত্য বলল, কিছু বলবেন নন্দিনী ফুল? আদিত্যের কথাটি ঢেউয়ের তরঙ্গের মতো তরঙ্গিত হলো নন্দিনীর কর্ণকুহরে। হঠাৎ নন্দিনীর বলতে মন চাইল, আপনি যাবেন না আদিত্য? আমার কেমন যেন কষ্ট হচ্ছে। আপনি থেকে যান না প্লিজ। আমার সিকিউরিটি বডিগার্ড একদমই পছন্দ না আদিত্য। দম বন্ধ লাগে আমার। আমি ব্যক্তিগত স্বাধীনতা পাই না। আমার খুব সাধারণভাবে চলাফেরা করতে ইচ্ছে হয় অন্যদের মতো। তা না বলে মৃদু হেসে বলল, না, কিছু বলার নেই আদিত্য। ভালো থাকবেন সব সময়। আপনার জন্য শুভকামনা। আদিত্য মৃদু হেসে বলল, ওকে, বাই। বাই।
আদিত্য নন্দিনীর দিকে আর ভুলেও তাকালো না, দ্রুত গাড়িতে উঠে চলে গেল। নন্দিনী তাকিয়ে রইল আদিত্যের যাওয়ার পানে। হঠাৎ তার বুকের ভেতর 140 আগুন দাও দাও করে জ্বলতে শুরু করলো। কিছু হারানোর এবং হৃদয় পুড়ে ছারখার হয়ে যাওয়ার। দুদিকের দুজন মানুষের বুকের ভেতরটা কেঁদে উঠল তৎক্ষণাৎ। সুরটাও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো বাতাসের প্রতিটি কণায়, ওদের না বলা অনুভূতির প্রতিটা শব্দ আর ওদের সুপ্ত কান্নার প্রতিটি বিন্দুতে। নন্দিনী অনুভূতি শূন্য এক মানবীতে রূপান্তরিত হয়ে আদিত্যের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, কল্পনাতে কি কাউকে ছোঁয়া যায় আদিত্য? যদি যায় তাহলে আমি আজীবন আপনাকে কল্পনাতেই ছুঁতে চাই। বাসায় ফেরার পর থেকে নন্দিনী একদণ্ড স্বস্তি পাচ্ছিল না। কেমন যেন অস্থির অস্থির লাগছে তার, বুকটা ভেতর থেকে ক্রমশ তড়পাচ্ছে। নন্দিনী বেশ করে বুঝতে পারছে এই হৃদস্পন্দন শুধুমাত্র আদিত্যের জন্য। আদিত্যের ফিরে যাওয়ার কথাটা শোনার পর থেকে তার এমন অস্থিরতা শুরু হয়েছে। ঘণ্টাখানেক সময় নিয়ে ঠান্ডা পানিতে শাওয়ার নিল। শরীরটা ফ্রেশ লাগলেও অস্থির মস্তিষ্কটা এখনো স্থির হয়নি, বরং আরও অস্থির এবং উদ্বিগ্ন হলো। মাথায় সাদা টাওয়াল পেঁচিয়ে হাতে মোবাইল নিয়ে নন্দিনী ব্যালকনির রকিং চেয়ারে গিয়ে বসল। ভাবলেশীন হয়ে আস্তে আস্তে দুল খেতে লাগলো। আনমনেই ফেসবুক স্ক্রল করতে শুরু করলো। হঠাৎ সামনে এলো অদিতির প্রোফাইল। বেশ কিছুক্ষণ পূর্বে অদিতি তাকে সহ ফ্রেন্ড সার্কেলে সবাইকে ট্যাগ করে পিকচার আপলোড দিয়েছে। নন্দিনী সবগুলো পিকচার ফুল স্ক্রিনে জুম করে দেখতে লাগলো। একটা পিকচারে আদিত্যের হাস্যোজ্জ্বল মুখও দেখা গেল। হঠাৎ আদিত্যের প্রোফাইল খুঁজতে লাগলো নন্দিনী। আদিত্য নিশ্চয় পিকচার আপলোড করেছে, তেমনটা ভেবে বারবার সার্চ করতে লাগলো প্রোফাইলটা, কিন্তু পেল না। নন্দিনী ভীষণ অবাক হলো, এমনটা তো কখনো হয়নি। কাল রাতেও আদিত্য তার বেশ কতগুলো পিকচার আপলোড করেছিল, সবগুলো পিকচার দেখেছিল নন্দিনী। তাহলে আজ প্রোফাইল গেল কই? আজ রেস্টুরেন্টে খেতে বসেও আদিত্যকে ফেসবুক স্ক্রল করতে দেখেছিল নন্দিনী। এই কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যে প্রোফাইল সার্চ করে পাচ্ছে না? নন্দিনী বিচলিত হয়ে দ্রুত মেসেঞ্জারে প্রবেশ করলো। আদিত্যকে সেদিন মেসেজ দেওয়ার কারণে এখানে প্রোফাইলটা শো করছে, তবে প্রোফাইল পিক সাদা। নন্দিনী ক্লিক করতে দেখলো ব্লক করা। তার মানে আদিত্য তাকে ব্লক দিয়েছে নাকি আইডি ডিঅ্যাক্টিভ করেছে, নন্দিনী কিছুই বুঝতে পারছে না। নন্দিনীর ভীষণ অভিমান জন্মালো আদিত্যের উপর। কেন এমনটা করলো আদিত্য? তাদের মধ্যে তো কোনো ঝগড়াঝাটি কিছুই হয়নি, বরং আদিত্য নিজেই বাড়াবাড়ি করেছে, আবার কেয়ারও দেখিয়েছে, গিফটও দিয়ে সরিও বলেছে। প্রবলেম সেখানেই সলভ। আজও খুব সুন্দর করে কথা বলে বিদায় নিয়েছে। মনে হয়নি তাদের মধ্যে কিছু হয়েছে। তাহলে এমনটা করার মানে কি? নন্দিনীর কেমন যেন হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা সমানেই তড়পাচ্ছে, অস্থির অস্থির লাগছে। প্রিয় মানুষটা ব্লক করলে সত্যি কি কারো দম বন্ধকর পরিস্থিতি হয়? সেই অনুভূতি নন্দিনীর জানা নেই, তবে আজ সে এই বিষাক্ত অনুভূতির সাথে সবে পরিচিত হলো মাত্র। তারও কেমন যেন দম আটকে আসছে, মনে হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়ে মরে যাবে অক্সিজেনের প্রভাবে। যতক্ষণ না মানুষটা ব্লক খুলছে ঠিক ততক্ষণ। একটা হতাশ ভারী শ্বাস ফেলে হঠাৎ আকাশের দিকে তাকালো। গোধূলি লগ্ন পেরিয়ে রাত্রিও হয়েছে। সে কোনখানে আকাশে আজ নতুন বাঁকা চাঁদের ফালি ঝুলে রয়েছে। নন্দিনীর কোনো দিকেই মন নেই, ঝিম ধরে রকিং চেয়ারে বসে রয়েছে। সে দোল খেতেও যেন ভুলে গেছে। হঠাৎ চোখ পড়লো বাইরে। দুটি কাক বিদ্যুতের তারের ওপর পাশাপাশি বসে রয়েছে। একটা কাক আরেকটা কাককে কা কা করে কিছু একটা বলছে, কিন্তু দ্বিতীয় কাকটির কোনো সাড়া নেই, মাথা নুইয়ে রেখেছে। অভিমান করেছে বোধ হয়। নন্দিনী উঠে দাঁড়ালো, ব্যালকনির গ্রিল ধরে খুব আগ্রহ নিয়ে এদের খুনসুটি দেখতে লাগলো। তবু যেন দেখা শেষ হচ্ছে না। কাকটির অভিমান এখনো ভাঙেনি। নন্দিনী বিড়বিড় করে বলল, এই অভিমানী কাক, তোমার অভিমান কেন ভাঙে না? এত অভিমানী হওয়া তো ঠিক নয়, বুঝেছো? পরে প্রিয়জন হারলে পস্তাবে। হঠাৎ ভাবলো তার সাথে আদিত্যের কোনো সম্পর্ক নেই, শুধু মুখোমুখি হাই হ্যালো টুকুর সম্পর্ক। এটাকে ঠিক ফ্রেন্ড বলা যায় না, ফ্রেন্ড হওয়ার প্রশ্ন আসে না, কারণ নন্দিনীর জানা মতে আদিত্য ম্যারিড এবং তার সিনিয়র। তাহলে আদিত্য কেন প্রোফাইল ডিঅ্যাক্টিভ করলো? তার উপর কি আদিত্যের কোনো চাপা অভিমান কিংবা রাগ জন্ম নিয়েছে কোনো কারণে? কিন্তু রাগ অভিমান করতে হলেও মানুষের একটা সম্পর্ক থাকা লাগে, তাতে তো সেরকম কোনো সম্পর্ক নেই। নন্দিনী বুঝতে পারল না কিছু। হঠাৎ অভিমান করা কাকটি সঙ্গীকে রেখে উড়ে গিয়ে আরেকটি তারে গিয়ে বসলো। সে অভিমানী কাকটির সঙ্গীও তার কাছে উড়ে গিয়ে বসতেই অভিমানী কাকটি ফের আরেকটি তারে উড়ে গিয়ে বসলো।
শেষবার উড়ে গিয়ে অন্ধকারে মিশে গেল। নন্দিনী ভীষণ অবাক হলো। একটা অবুঝ প্রাণীর মধ্যে কত অভিমান জন্ম নেয়। নন্দিনী মনে মনেই বলল, আচ্ছা, আপনার অভিমানও কি পাখির মতো শহুরে তারে উড়ে বেড়ায় আদিত্য? কিসের এত অভিমান আপনার? এর কোনো প্রত্যুত্তর নেই। নন্দিনীর মন ভার হলো, আবারও বলল, আপনি কেন অভিমান করেছেন আদিত্য আমার জানা নেই। তবে জানেন, আপনার মধ্যে সব কিছু ছিল, সব, শুধু আমাকে বোঝার মতো আপনার সুপ্ত একটা হৃদয় ছিল না। আপনি অহেতুক আমায় ভুল বুঝেছেন। আপনি ভীষণ দাম্ভিক আদিত্য। শুধু এইটুকুই বলবো, কখনো কাউকে ভুল বোঝার আগে অন্তত তার পরিস্থিতিটা একবার জেনে নেবেন প্লিজ। একটা হতাশ শ্বাস ফেলে বলল, আপনি সহজ সরল আমিটাকে ভীষণ জটিল বানিয়ে চলে গেলেন আদিত্য। আমার ভালো করতে এসে আমার সকল ভালো থাকাকে কেড়ে নিলেন আপনি খুব কৌশলে। আমার সকল সুখগুলোকে গলা টিপে হত্যা করলেন আপনি আদিত্য। কিছুক্ষণ চুপ থেকে আনমনেই আবারও বলে উঠল, জানেন, আমার না খুব কষ্ট হচ্ছে আদিত্য। হৃদয় অলিন্দে আপনার জন্য মায়া জন্ম নিয়েছে, কখন যেন বুঝতে পারিনি আমি। কেন নিবে না বলুন? আপনি কত রিস্ক নিয়ে রাতের আধারে আমাকে কেয়ার করতে এসেছেন। অপরিচিত হয়েও আমার জন্য অনেক কিছু করেছেন। একজন নারী একজন পুরুষের যত্ন পেলেই মায়ায় পড়ে যায়, সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে যায়। আমিও তার ব্যতিক্রম নই আদিত্য। তবে কখনো আপনার পায়ের কাটা হব না আমি। আমি জানি আপনি ম্যারিড, আপনাকে ভাবাটাও আমার পাপ, কিন্তু আপনি এত এত স্মৃতি আর মায়া জড়িয়ে গেলেন যে আপনাকে ভুলে থাকা পসিবল হচ্ছে না আদিত্য। আপনিও সেই প্রতারক বেইমান মানুষগুলোর মতো মায়া জন্মিয়ে নিরুদ্দেশ হলেন। কিছু মানুষের মতো আপনি হঠাৎ করেই আমার জীবনে এলেন, আবার হঠাৎ করেই হারিয়ে গেলেন আদিত্য। এটা কি ঠিক হয়েছে বলুন? রাত 8টা ঘড়ির কাঁটায়। চৌধুরী পরিবারে কান্নার ধুম পড়েছে সন্ধ্যা লগ্ন থেকে। আফসানা চৌধুরী ছেলের জন্য কাঁদতে কাঁদতে বার কয়েক মূর্ছা গেলেন। ছেলে একবার বিদেশে গিয়ে ফিরে এলেও বছর 7 পর। এবার কত বছর পর আসবে তা জানা নেই, তাই তিনি খুব কান্নাকাটি করছেন ছেলেকে জড়িয়ে ধরে। যেতেই দেবেন না। মায়ের পাগলামি দেখে আদিত্যেরও কেন যেন যেতে মন চাইছে না, তবু যেতেই হবে। মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অতঃপর ওরা সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। নন্দিনী সময় দেখে নিল, ফোনে রাত 8টার বেশি বাজে। আদিত্যরা হয়তো এয়ারপোর্টে রওনা দিয়েছে। নন্দিনীর কেমন যেন লাগছে। হঠাৎ বুকের মধ্যে ধরফর ধরফর করে প্রচণ্ড অস্থিরতা শুরু হলো। নন্দিনী ঘেমে নেই একাকার হলো। আকস্মিক শ্বাসকষ্ট শুরু হয়ে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল। ধুম করে কিছু পড়ার শব্দে পুরো ভবন যেন কেঁপে উঠল। একজন সার্ভেন্ট নন্দিনীকে রাতের কফি দিতে এসে তার অবস্থা দেখতেই চিৎকার চেঁচামেচি করে বাসার সবাইকে ডেকে আনলো। নাহিদা শিকদার তো মেয়ের অবস্থা দেখে হাওমাও করে শুরু করে দিলেন। নবাব সাহেব মাত্রই অফিস থেকে ফিরলেন। মেয়ের কথা শুনতেই তিনি এক প্রকার দৌড়ে এলেন। নন্দিনীর শ্বাসকষ্ট বেড়ে গেল। দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করা হলো। নন্দিনীকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। ততক্ষণে অ্যাম্বুলেন্সটি হসপিটালের পথে রওনা দিল। এদিক থেকে অ্যাম্বুলেন্স আর ওদিক থেকে আদিত্যের গাড়ি বের হলো। আদিত্য আজও নিজেই ড্রাইভ করছে। অ্যাম্বুলেন্স দেখে তাদের গাড়ির গতি কমিয়ে সাইড দিল। অথচ আদিত্য বুঝতেই পারল না সে একই গাড়িতে তার প্রাণপ্রিয় প্রেয়সীকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে নেওয়া হচ্ছে। জানলেও বা সে কী করতো? সে তো সিদ্ধান্ত নিয়েছে মেয়েটা জাহান্নামে গেলেও তার কিছু আসবে যাবে না, কারণ মেয়েটার বয়ফ্রেন্ড রয়েছে। তার যেচে পড়ে যাওয়ার কি দরকার? নন্দিনীকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া হলো। সকল পিছুটান ছেড়ে আদিত্যরা রাত 1টার ফ্লাইটে চলে গেল। এর পরের দিন আদিত্যরা নন্দিনীর অসুস্থতার খবর শুনতেই হসপিটালে ছুটে এলো সবাই। নন্দিনী কারোর সাথে কোনো কথা বলল না, অদিতিকেও কিচ্ছু জিজ্ঞেস করেনি। তবে এর কয়েকদিন পর আদিত্য কোনো একভাবে জানতে পেরেছে নন্দিনী তার বয়ফ্রেন্ডের জন্য অসুস্থ হয়ে পড়েছে। শুধু তাই নয়, হসপিটালেও অ্যাডমিট ছিল বেশ কয়েকদিন। ব্যাস, নন্দিনীর জন্য তার মনে যতটুকু ভালোবাসা ছিল সেটুকু ঘৃণায় পরিণত হলো। একসময় আদিত্য ডিপ্রেশনে চলে গেল। মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ল নন্দিনীর জন্য। বার কয়েক হসপিটালেও অ্যাডমিট করা হলো। দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিল হসপিটালে, কিন্তু সে খবর রায়হান মেহরাব ছাড়া আর কেউ জানে না। এক এক করে বুকে বিষাদে বেদনা নিয়ে পার হতে লাগলো দিনগুলো। আদিত্য আর যোগাযোগ করেনি। নন্দিনীও আর আদিত্যের নাম ভুলেও মুখে আনেনি। আগের থেকেও অনেক বদলে গেছে তারা দুজন। তবে নন্দিনীর মধ্যে আগের যে একটা ছেলে মানুষই কিংবা হাসি খুশি ভাব ছিল সেই সব এখন আর নেই।
অদিতি, ফাল্গুনী ওদের সাথেও আগের মতো মজা করে কথা কাটাকাটি করে না। সবটা সময় নীরব দর্শকের মতোই থাকতে পছন্দ করে। দিনে আদেও প্রয়োজন ছাড়া 5টি কথা বলে কিনা সেটাও সন্দেহ। বাসা আর ভার্সিটির মধ্যেই সীমাবদ্ধ নন্দিনীর নিত্যকার জীবনের চলচ্চিত্র। নিজেকে স্বেচ্ছায় ঘরবন্দি করেছে নন্দিনী। আগের মতো কাছ থেকে প্রকৃতি দেখার জন্য এখন আর রিকশায় চড়ে না, বাবল ওড়ায় না। তার অনেক শখকে জ্যান্ত কবর দিয়ে দিয়েছে নীরবে নিভৃতে সবটা আদিত্যের বিরহে। তবে এখনও আদিত্যকে ভুলতে পারে না নন্দিনী। দিনকে দিন কেন জানি আদিত্যের জন্য মনটা ছটফট ছটফট করে ছাতক পাখির মতো। তবে নন্দিনী তার মনকে প্রবোধ দেয় আদিত্য ম্যারিড। আদিত্যকে ভাবাটা এখন তার পাপ। তাছাড়া একটা ম্যারিড ছেলেকে নিয়ে স্বপ্ন দেখাটাও লজ্জাজনক। তবুও বেপরোয়া মন কি আর সেটার ধারে মুঠেও না। নন্দিনী এখনও নিয়ম করে আদিত্যের দেওয়া গিফটগুলো প্রতিদিন দেখে। তবে তার হঠাৎ পরিবর্তন কেউ মেনে নিতে পারল না। কয়েক মাসিক ডাক্তার দেখানো হয়েছিল, সেই মোতাবেক ট্রিটমেন্ট এবং কাউন্সেলিং চলছে প্রতিনিয়ত। তবে নবাব শিকদার আর নাহিদা শিকদারের মধ্যে মেয়ের পরিবর্তন নিয়ে বহুবার ঝামেলাও হয়েছে। সব দোষ নাহিদা শিকদারের ওপর গিয়ে পড়েছে। নাহিদা শিকদার মেয়েকে এখন যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। তবে মায়ের সঙ্গে চাইতেও নন্দিনীর একা থাকতে ভীষণ ভালো লাগে। আর আদিত্য সেও বুকের মধ্যে পাথর চাপা দিয়ে নন্দিনীর স্মৃতিগুলো ভোলার চেষ্টা করে নিজের ক্যারিয়ারে সম্পূর্ণ মনোযোগ দিল। দেখতে দেখতে 2.5 বছর পার হয়ে গেল। নন্দিনী স্কলারশিপ পেয়েছে। মাস 2 পর চলে যাবে USA। নবাব সাহেব স্ত্রীকে না জানিয়ে বহু পূর্বে স্কলারশিপের জন্য আবেদন করে রেখেছিলেন মেয়ের জন্য। স্ত্রীর রাজনীতি এবং মেয়ের আকস্মিক পরিবর্তনে তিনি একাই সিদ্ধান্ত নিয়েছেন মেয়েকে নিয়ে তিনি দ্রুত দেশ ছাড়বেন। এছাড়াও যেহেতু মেয়ের পড়াশোনা খুব ভালো, তাই আর স্ত্রী তার রাজনীতি নিয়ে পড়ে থাকুক এটাই মনস্থির করেছেন তিনি। অতঃপর মেয়ের স্কলারশিপের খবর পেয়ে খুশি হলেও দেশ ছাড়ার খবর শুনে খুশি হতেন পারেননি নাহিদা শিকদার। নন্দিনী USA পাড়ি জমানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। সেও ঠিক করেছে থাকবে না এই দেশে। নেক্সট উইকে অদিতির বার্থডে, সেই উপলক্ষে অদিতি আর ফাল্গুনী এসেছে নন্দিনীদের বাসায়। সময়টা তখন বিকেল প্রায়। ওরা 3 জন ছাদের ট্যাঙ্কির পাশে কর্নারটায় পা ঝুলিয়ে বসেছে। অদিতি আসার সময় 3টি বাবল বোতল আর পাইপ নিয়ে এসেছিল। ছাদে আসার সময় সেগুলো নিয়ে এলো। অদিতি প্রায় যতবার আসে ততবারই বাবলের বোতল আর পাইপ নিয়ে আসে। আর 3 জন মিলে একসাথে গল্প কিংবা গান গাইতে গাইতে বাবল ওড়ায়। অদিতি বাবলের বোতল আর পাইপ বের করে ফাল্গুনির হাতে একটা বোতল দিয়ে বাকিটা নন্দিনীকে দিয়েই বলল, নন্দুধর বাবুল ওরা। বিনা বাক্য ব্যয়ে নন্দিনী বাবলের বোতল আর পাইপ হাতে নিতেই হঠাৎ আদিত্যের কথা মনে পড়ল। নন্দিনী ভাবলেশীন হয়ে ফু দিয়ে বাবল ওড়াতে লাগলো। উড়ে যাওয়া বাবলগুলো দেখতেই নন্দিনীর চোখ জোড়া ছলছল করে উঠল। এই বাবল ওড়ানোর খুব সুন্দর একটা স্মৃতি রয়েছে তার। নন্দিনী কখনো অদিতিদের সাথে শেয়ার করেনি, নিজের মনের কুঠুরিতেই গোপন করে রেখেছিল সেটা। অদিতি বলল, নন্দু তুই তো চলেই যাবে, শেষবারের মতো আমাদের একটা রিকোয়েস্ট রাখবি? নন্দিনী মলিন হেসেই বলল, রাখবো ইনশাল্লাহ। ফাল্গুনী বলল, অদিতির বার্থডে ডেটটা কি তোর মনে আছে নন্দু? নেক্সট উইকে। শোন, এবার আমরা বাইরে কোনো পার্টি রাখছি না। তো তুই তো কখনো আমাদের বাসায় যাসনি, এবার অদিতির বার্থডে উপলক্ষে যেতেই হবে। নয়তো তোর সাথে কিন্তু বন্ধুত্ব নেই, এখানেই কিন্তু সব শেষ। পাগল হয়েছিস ফাগুন, এসব কেমন কথা? অদিতি বলল, ঠিকই বলেছে, আমার এটাই সিদ্ধান্ত নিয়েছি আমরা। তোরা ভালো করেই জানিস আমার আম্মু আমার কোথাও যাওয়া পছন্দ করেন না। আমাদের বাসায় গেলে কি হয়েছে? আমরা কি তোদের বাসায় আসি না? নাকি আমাদের কোনো আত্মসম্মান নেই? ডেসপারেট হচ্ছিস কেন? আমি কিন্তু সেসব বলিনি, জাস্ট আমার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছি। এই শোন, তোর ওইসব পরিস্থিতি তোর মাথায় রাখ। এই নে আমার বার্থডের ইনভাইটেশন কার্ড, ঠিক সময়ে চলে আসবি, নয়তো কান ধরে টেনে নিয়ে যাব। গড প্রমিস। বলেই একটা ইনভাইটেশন কার্ড বের করে দিল। নন্দিনী মুচকি হাসলো। অদিতি বলল, স্বীকার কর, তুই আমার ইনভিটেশনের গ্রহণ করছিস বল। নন্দিনী দোনো মনো করলো।
প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে কারো বাসায় যাওয়া, ঘন্টার পর ঘন্টা থাকা কিংবা রাতে থাকা এসব নাহিদা শিকদারের কোনো কালই পছন্দ নয়। তাই তিনি নন্দিনীকে কারো বাসায় যেতে দেন না। যদি সেখানে থাকে আবার কোনো প্রাপ্তবয়স্ক ছেলে তাহলে তো আরও কঠোরতা। তিনি নন্দিনীকে একটু অন্যরকমভাবে রাখার চেষ্টা করেন। নন্দিনীর প্রতিটি বিষয়ে তিনি ভীষণ কেয়ারফুল। নন্দিনী বলল, তোর ইনভাইটেশন আমি গ্রহণ করছি অদিতি, কিন্তু আম্মু যেতে দিবে না। তোরা তো জানিসই আম্মু কেমন। ফাল্গুনী বলল, সেটা আমাদের উপর ছেড়ে দে নন্দু, আমরা আন্টিকে যেভাবেই হোক রাজি করাবই। নন্দিনী অবিশ্বাস্য চোখে দুজনের দিকে তাকিয়ে বলল, পাগল হয়েছিস তোরা? এটা ইম্পসিবল। ইম্পসিবলকে পসিবল করাই হচ্ছে আমাদের কাজ। দেখতে হবে না আমরা কারা। তোর মায়ের সামনে এমন অ্যাক্টিং করব যে তোর মা ইমোশনাল হয়ে কেঁদে ফেলবে, তারপর দেখিস কিভাবে ওনাকে মানিয়ে ফেলি। নন্দিনী হেসে বলল, তোদের দ্বারা সব পসিবল, ডাকাত তোরা। অতঃপর ওরা দুজন ওদের বাকি ফ্রেন্ড সার্কেলকে ফোন করে এনে সবাই মিলে অনেক কষ্টে নাহিদা শিকদারকে মানিয়ে নিল। ওনাকে মানানো মোটেও সহজ ছিল না, বলা যায় ভাগ্য সুপ্রসন্ন ছিল বিধায় সম্ভব হয়েছে। তবে তিনিও অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছেন ওদেরকে। ওরাও বিনা বাক্য ব্যয়ে সেই শর্তে রাজি হয়ে গেল। অদিতির বার্থডে আজ। বার্থডে উপলক্ষে সবাই প্ল্যান করেছে আজ গাউন পরবে, আর সেই প্ল্যান অনুযায়ী মেয়েরা গাউন পরেছে, ছেলেরা স্যুট প্যান্ট। তবে এক একজন এক এক কালার। অদিতি আজ বেবি পিঙ্ক কালারের ফ্লোর টাচ একটি গাউন পরেছে, ফাল্গুনি ভায়োলেন্ট কালারের গাউন পরেছে, আর তানভি হোয়াইট কালারের গাউন পরেছে। সবাইকে ভীষণ মিষ্টি লাগছে। নন্দিনী, তানভি আর তাদের ফ্রেন্ড সার্কেলের সবাই একসঙ্গে এসেছে পরপর কয়েকটা গাড়িতে। সবার হাতে দামি দামি সব গিফটস। ওরা সবাই গাড়ি থেকে বের হতেই ওদের ওপর অঝোর ধারায় ফুল বর্ষণ ঝরতে শুরু করলো। অদিতি আর ফাল্গুনির প্ল্যান ছিল এটা। তাদের ফ্রেন্ড সার্কেল আর নন্দিনীর জন্য স্পেশালভাবে সার্ভেন্টদের মাধ্যমে ফুল বর্ষণের আয়োজন করে রেখেছিল তারা। ওদের আসার কথা শুনতেই অদিতি আর ফাল্গুনি গাউন ধরে দৌড়ে এসে ওয়েলকাম জানিয়ে জড়িয়ে ধরলো এক এক করে সকল ফ্রেন্ডকে। সবার শেষে নন্দিনী গাড়ি থেকে নামতেই ওর দুপাশে দুজন সিকিউরিটি বডিগার্ড দাঁড়ালো। ওর ওপরও অঝরে গোলাপ ফুলের বর্ষণ ঝরা শুরু হলো। মুহূর্তেই নন্দিনীর মনটা পুলকিত হলো। নন্দিনী যে আসবে অদিতি, ফাল্গুনি কিংবা অন্যরাও কল্পনা করেনি। অদিতি নন্দিনীকে মুগ্ধ নেত্রে দেখতে লাগলো। নন্দিনী আজ ডার্ক বটল গ্রিন কালারের ফ্লোর টাচ একটি গাউন পরে এসেছে। গাউনের সাথে ম্যাচিং করে একই কালারের অর্নামেন্টস পরেছে। চোখে আজ গাঢ় সবুজ রঙের কাজল, 2 হাত ভর্তি গাঢ় সবুজ রঙের চুড়ি, মাথার ক্লিপ থেকে জুতা পর্যন্ত সবাই ডার্ক বটল গ্রিন কালারের। অদিতির চোখে নন্দিনীকে এখন রাজকুমারী বলেই মনে হচ্ছে। আজকের সাজে কোনো কমতি নেই, একদম রাজকুমারীর মতো পারফেক্ট একটা সাজ নিয়েছে নন্দিনী। অবশ্যই এটা নাহিদা শিকদারের নির্দেশনাই হয়েছে। ওনার মেয়ে কোথাও আজেবাজে লুক নিয়ে যাক সেটা তিনি কখনোই চান না। সবসময় মেয়েকে বেস্টটাই দিতে চান তিনি। অদিতি নন্দিনীকে আপাতমস্তক চোখ বুলিয়ে বলল, রাজকুমারী নন্দিনী। বলেই অদিতি ফাল্গুনি দুজনেই এগিয়ে এসে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল নন্দিনীকে। এর ফাঁকে অদিতি নন্দিনীর সারা চোখে মুখে চুমু খেতে লাগলো। অদিতির এই দৃশ্য দেখতেই বাকিরা সবাই হাসতে হাসতে পিকচার তুলতে লাগলো। অদিতি জড়িয়ে ধরা অবস্থায় বলল, আজ তোকে স্বয়ং রাজকুমারী নন্দিনীর মতোই লাগছে নন্দু। তুই আসবি আমার কল্পনায়ও ছিল না, জানিস, তবুও আশা রেখেছি তুই আসবি। তোকে অনেকগুলো থ্যাংক ইউ নন্দু, আই লাভ ইউ সো মাচ। নন্দিনী মুচকি হাসলো। অদিতি নন্দিনীকে ধরে তার সবার প্রথমে তার রুমে নিয়ে গেল। নন্দিনীর আসার খবর পেতেই আফসানা চৌধুরী আর আফরোজা চৌধুরী দুজনে এক প্রকার সেখানে ছুটে এলেন প্রায়। ওনারা দুজন আবারও বনে বনে যাওয়া হন। এছাড়াও ওনাদের সাথে পূর্ব থেকে নাহিদা শিকদার এবং নন্দিনীর সাথে খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। ওনাদেরকে দেখতেই নন্দিনী সালাম বিনিময় করল। আফসানা চৌধুরী নন্দিনীকে জড়িয়ে ধরেই বললেন, তুমি আসবে আমি কখনো কল্পনাও করিনি নন্দিনী। তুমি আসাতে আমি ভীষণ খুশি হয়েছি। নন্দিনী মুচকি হাসল। আফরোজা চৌধুরী বললেন, ওরা দুজন তো সারা দিন নন্দিনী নন্দিনী বলে পাগল করে দেয়। কি জাদু করেছো আমার মেয়েদেরকে। নন্দিনী শব্দ করে হেসে ফেলল।
কেউ একজন সেই হাসির শব্দ শুনে আকস্মিক চমকে দাঁড়ালো। আফরোজা চৌধুরী নন্দিনীর হাসির দিকে তাকিয়ে রইলেন। নন্দিনীকে ব্যক্তিগতভাবে ওনার খুব পছন্দ। ওনার বড় ছেলে ফারাবির জন্য একসময় তিনি নন্দিনীকে মনে মনে খুব করে চাইতেন। এরপর একদিন নাহিদা শিকদার থেকে নন্দিনীর এঙ্গেজমেন্টের ইনভিটেশন কার্ড পেতেই সেদিনই ওনার মন ভেঙে যায়। আফসানা চৌধুরী বললেন, আফরোজা, তুই এখন বসে বসে কথা বলবি? মেয়েটা এসেছে, ওয়েলকাম ড্রিঙ্কস আনতে বল তাড়াতাড়ি। আমি বলেই এদিকে এসেছি আপা, আনবে একটু পর। আফসানা চৌধুরী বললেন, তোমাকে এই বাসায় আনার জন্য তোমার মাকে কতবার যে ফোন করেছি তার কোনো হিসেব নেই নন্দিনী। অনেক কষ্টে মানিয়েছি তোমার মাকে। আম্মু একটু অন্যরকম আন্টি, মনে কষ্ট নেবেন না। মনে কষ্ট নেইনি, যার একটাই মেয়ে সে বুঝে সন্তানের মায়া কি জিনিস। জি আন্টি, ওই রকমই। আম্মু আমায় নিয়ে ভীষণ পজেসিভ। ওয়েলকাম ড্রিঙ্ক করে নন্দিনী কিছুক্ষণ রেস্ট নিল অদিতির রুমে। অদিতির রুমটি খুব ভালো লেগেছে নন্দিনীর। ফাল্গুনিও তার রুমে নিয়ে গেছে নন্দিনীকে। দুজন পাশাপাশি রুমে থাকে, আবার এক রুমেও থাকে। দুজনের রুমগুলো নন্দিনীর খুব পছন্দ হয়েছে। ওরা দুজন এক এক করে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো নন্দিনীকে। নন্দিনীর খুব ভালো লাগছে আজ। অদিতির বাড়িটাও তাদের বাড়ি থেকে কম না। অদিতি নন্দিনীকে আদিত্যের রুমে নিয়ে গিয়ে বলল, এইটা তোর বডি বিল্ডার ডক্টর আদিত্যের বেডরুম নন্দু। পাশেরটা তোর সাদাসিধে দেবর আইমানের রুম। ওইটা তোর মেঝো দেবর ফারাবির রুম। অদিতির কথায় নন্দিনীর কেমন যেন লজ্জা লাগলো। সারা রুমে চোখ বুলিয়েও ডক্টর আদিত্যের কোনো ফটো দেখতে পেল না নন্দিনী। তবে ডক্টর আদিত্যের বেডরুম ঠিক খুবই পরিপাটি এবং গোছালো। নন্দিনীর মনে হলো এখানে কেউ থাকে, কারণ একজন মানুষ থাকলে রুমটি তখন অন্যরকম থাকে, আর না থাকলেও আরেক রকম থাকে। তখন ভ্যাবসা ভ্যাবসা গন্ধ পাওয়া যায়। এছাড়াও ডক্টর আদিত্যের বেডরুম থেকে পরিচিত ম্যানলি পারফিউমের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। আন্দাজ করা যাচ্ছে এই রুমে কেউ একজন থাকে। আর ম্যানলি পারফিউমের গন্ধটি নন্দিনীর কেমন যেন চেনা জানা। তবে নন্দিনী কিছু জিজ্ঞেস করলো না। ভেতর ভেতর ভীষণ কৌতূহল হলো। চারে ছয়ে মেলানোর চেষ্টায় মত্ত হলো। অদিতি নন্দিনীর হাত ধরে পাশাপাশি আরেকটি রুমে নিয়ে গেল। এটা অদিতিদের লাইব্রেরি রুম। বিশাল বড় রুমটি, চারিদিকে বই আর বইয়ের রাজ্য। সেখানে একটি ফটো স্কেচ। অদিতি নন্দিনীর হাত ধরে ফটো স্কেচটির সামনে নিয়ে গেল। একটা ফটো দেখিয়ে বলল, এটা কার ছবি দেখ নন্দু বলতো। নন্দিনী ছবিটি দেখতেই অবাক হয়ে বলল, আরে এটা তো আমার ছবি। হ্যাঁ, কিন্তু কে এঁকেছে? কে আর? তোর বডি বিল্ডার ডক্টর সাহেব। এই তুই বারবার এই কথা বলছিস কেন অদিতি? আর উনি এঁকেছেন মানে উনি আমার পিক কোথায় পেল? আর বাবা থাম, তোর বডি বিল্ডার সাহেব এটা এঁকেছে। আর আমার সাথে তোর পিকচার কম নাকি? ভাইয়ার কাছে আবদার করেছি তোর একটা পিকচার এঁকে দিতে। যেই দিন তোকে আমাদের বাসায় আনতে পারবো সেই দিনই এটা তোকে সারপ্রাইজ হিসেবে দেবো বলে। পিকটা কবে এঁকেছে? এঁকেছে কোনো এক সময়, তবে সেটা বলা যাবে না, বারণ আছে। খুবই সিক্রেট বিষয় সেটা। নন্দিনী আর প্রশ্ন করলো না, ছবিটির ওপর হাত বোলালো। কি নিখুঁতভাবে তাকে ফুটিয়ে তুলেছে মানুষটা। হাতে আঁকা মানুষের ছবি এত সুন্দর হয় নন্দিনীর জানা ছিল না। নন্দিনীর মনে কনফিউশন সৃষ্টি হলো। কে ডক্টর আদিত্য? তাকে তো দেখতেই হয়। কেক কাটার জন্য ডাক পড়লো অদিতির। ওরা সবাই কেক কাটতে হলরুমে এলো। অদিতির এক পাশে নন্দিনী আর এক পাশে ফাল্গুনি, আর নন্দিনীর পাশে তানবী, আর ওদের পাশে এক এক করে ওদের ফ্রেন্ড সার্কেলরা সবাই গোল হয়ে দাঁড়িয়েছে। ক্যান্ডেল জ্বালানো হলো। অদিতি উপস্থিত সবার দিকে এক পলক চোখ বুলিয়ে বলল, আম্মু, আমার ভাইয়ারা কই? একজনও নেই দেখছি। আফসানা চৌধুরী বললেন, আছে কোথাও, তুই কেক কেটে ফেল, ওরা না আসলেও চলবে। অদিতি রেগে গিয়ে বলল, না আসলে চলবে মানে? আমার বার্থডে আর আমার ভাইয়ারা থাকবে না? এটা কেমন কথা আম্মু? কেকই কাটবো না আমি, যাও তুমি কাটো। আহসান সাহেব একটু বিরক্তই হলেন ছেলেদের ওপর। নামি দামি সকল গেস্টে বাসা ভরপুর। এছাড়াও একটা মাত্র মেয়ে ওনার। ছেলেরা বোনের বার্থডে উপলক্ষে কোথায় আশেপাশে থাকবে, বোনকে একটু আনন্দ দেবে, তা না করে কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছে কে জানে। 3টা ছেলের মধ্যে একটা ছেলেও নেই এই মুহূর্তে। ডাক্তার ছেলেটা না হয় বাদ,
সেটা আমার বদরাকি ঘাড় দ্বারা যা বলবে তাই করে ছাড়বে, তার দ্বারা কিছু আশা করা বোকামি। কিন্তু সাদাসিধে হাবাগোবা টাইপের একটা ছেলে আছে না, আইমান, ওটা কই গেল? তিনি আবারও উচ্চস্বরে হাঁক ছাড়লেন। আইমান, আইমান কোথায় তুমি? ফারাবি কোথায়? বাবার কণ্ঠ শুনতে আইমান লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে আসতে আসতেই বলল, এই তো বাবা, আসছি। আহসান সাহেব ছেলেদের দিকে তাকিয়ে এবার গর্জে উঠেই বললেন, ডাক না দিলে তোমরা আসবা নয়তো না। আমার মেয়ের প্রতি তোমাদের কোনো দায় দায়িত্ব নেই, তাই না? আমার মেয়ে কি তুচ্ছ? হেলো না মনে হয় তোমাদের কাছে? তার কি কোনো মূল্য নেই? আইমান বলল, এসে গেলাম তো বাবা, হয়তো রাগ কেন করছেন? রাখবো না মানে? তুমিও দেখছি দিন দিন ঘাড়তারা হয়ে যাচ্ছ, বড় ঘাড়তারা ছেলেটার মতো। আইমান আর কিছুই বলল না। তার ভাই বারবার বিয়ে ভেঙে দেওয়ার কারণে তার বাবা এখন তার ভাইকে সহ তাকেও কথা শোনায় কারণে অকারণে। আহসান সাহেবের ভাই আফতাব সাহেব বললেন, যাও যাও, লেট হয়ে যাচ্ছে। এতক্ষণ লাগে তোমাদের আসতে? কত কাজ পড়ে আছে। ওরা সবাই অদিতিদের সামনে আসতেই অদিতি ভাইদের দেখে বলে উঠল, এতক্ষণে তোমাদের আসার সময় হলো ভাইয়ারা? জানো না আজকে আমার বার্থডে? নাকি আমার কোনো মূল্যই নেই তোমাদের কাছে? নন্দিনী অন্যমনস্ক হয়ে তানভীর সাথে কথা বলছিল। ওর একটা পিন খুলে গেছে, সেটাই লাগাচ্ছে তানভী। অদিতির ঝাঁঝালো কথা শুনতেই নন্দিনীর সামনে তাকালো। আকস্মিক দুজন মানুষের দৃষ্টি বিনিময় হতেই বিস্ময় বিমূঢ় হয়ে গেল দুজনে। জীবন থেকে বেশ কতগুলো বসন্ত হারিয়ে যাওয়ার পর আজ আবারও কাকতালীয়ভাবে তাদের দেখা। অদিতি মৃদু হেসে বলল, নন্দিনী, এই হচ্ছে আমার বড় ভাই ডক্টর আদিত্য চৌধুরী, আর ভাইয়া ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নন্দিনী। নন্দিনী মুচকি হেসে বলল, হাই, আমি নন্দিনী, অদিতি বেস্ট ফ্রেন্ড। নন্দিনীর এইভাবে বলায় আদিত্য চমকালো। আদিত্য ভেবেছিল সে অদিতির ভাই, এটা জেনে নন্দিনী অন্তত একটু হলেও চমকাবে। অন্যদিকে অদিতি আর ফাল্গুনী ভেবেছিল সত্যিটা জানতেই নন্দিনী চমকাবে, কিন্তু তাদের সবাইকে অবাক করে দিয়ে নন্দিনী এমন ভাব করলো যেন আদিত্যকে সে চেনেই না, কখনো দেখেইনি, বরং নন্দিনীকে খুব স্বাভাবিক দেখালো। আদিত্য নন্দিনীর সবুজ কাজল দেয়া চোখ জোড়াই চোখ রেখে বলল, হ্যালো। তানভী অবাক হয়ে বলল, আদিত্য ভাইয়া তোর ভাই, তুই কেন আমাদের কাছে গোপন করলি অদিতি? অদিতি হেসে উঠেই বলল, সারপ্রাইজ ছিল তানভী। সত্যি সারপ্রাইজড হয়ে গেছি। সবাই নন্দিনীর দিকে তাকালো। নন্দিনীর মুখভঙ্গি খুব স্বাভাবিক। অতঃপর আহসান সাহেব কেক কাটার জন্য তাড়া দিলেন। সবাই হ্যাপি বার্থডে উইশ করতেই অদিতি কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দিল। কিছুক্ষণ পরে রায়হান আর মেহরাব এসেছিল। ওদের লেট হয়ে গিয়েছিল বিশেষ কোনো এক কারণে। আদিত্য, রায়হান, মেহরাব, ফারাবি আর আয়মান, ওরা পাঁচজন মিলে সোফার এক কোণে বসে কথা বলছে। নন্দিনীর কেমন যেন লাগছে এতদিন পর আদিত্যকে দেখতে পেয়ে। মানুষটা আগের থেকেও অনেক সুন্দর হয়ে গেছে, স্বাস্থ্যও একদম ফিটফাট। মানুষটাকে ম্যানলি রাখছে এখন। এই ফিটফাট মানুষটাই তার অন্তর কেড়েছে একদিন, আজ আরও একবার কেড়ে নিল। নন্দিনী যদি জানতো আদিত্য এখানে আছে তাহলে সে জীবনেও আসতো না। নন্দিনী ঠিক করেছে আদিত্যকে যথেষ্ট ইগনোর করবে। আদিত্যের মুখোমুখি হওয়ার ইচ্ছে নেই তার, বরং যতবার মুখোমুখি হবে ততবারই যন্ত্রণা বাড়বে, বই কমবে না। নন্দিনীর চিন্তা ভাবনার মাঝে হঠাৎ একটা সুন্দরী মেয়ে এসে আদিত্যের পাশে বসলো। নন্দিনী ভাবলো এটাই হয়তো আদিত্যের ওয়াইফ। বাঙালি হলেও ড্রেস আপে রয়েছে বিদেশিদের ছাপ। তাছাড়া আদিত্য তো তাকে একদিন বলেছিল তার স্ত্রী স্মার্ট, আপডেটেড অ্যান্ড কোয়ালিফাইড। সত্যিই তাই, মেয়েটি আদিত্যের সাথে হেসে হেসে কথা বলছে। আদিত্যর সেম একইভাবে কথা বলছে, যেন তাদের আন্ডারস্ট্যান্ডিংটা বহু দিনের। নন্দিনীর হঠাৎ কেমন অস্থির অস্থির লাগতে শুরু করলো। সে নিজেকে স্থির করার চেষ্টা করতেই হঠাৎ নাহিদা শিকদার কল দিল। নন্দিনী কল রিসিভ করে হ্যালো বলেই একপাশে চলে গেল। হ্যালো শুনতেই আদিত্যের চোখ পড়ল নন্দিনীর দিকে। নন্দিনী মুখে হাসি রেখে খুব আস্তে আস্তে কথা বলছে মায়ের সাথে। আদিত্যের অস্থিরতা বাড়ল, বারবার নন্দিনীর দিকে তাকাতে লাগলো, মনে মনে বলল, নিশ্চয়ই বয়ফ্রেন্ড কল দিয়েছে। নাহিদা শিকদার মেয়ের জন্য খুব চিন্তা করছেন। নন্দিনী তার মাকে সান্ত্বনা দিয়ে লাভ ইউ বলে ফোন রেখে দিল। এটা শুনতেই নন্দিনীর প্রতি প্রচণ্ড ক্রোধ জন্মালো আদিত্যের। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, এখানে এসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে? লাভ ইউ বলতে হবে? এত ভালোবাসে বয়ফ্রেন্ডের জন্য?
বলেই আদিত্য ফুঁসতে লাগলো ফুলকো লুচির মতো। আদিত্য হঠাৎ সিদ্ধান্ত নিল যাই হোক এবার সে বিয়ে করবেই করবে। বয়স তো কম হয়নি, কার জন্য এত অপেক্ষা? যার জন্য অপেক্ষা করছিল সে তো দিব্যি ভালো আছে, তার সামনে হাসছে, লাভ ইউ বলছে। আদিত্যের ভাবনার মাঝে হঠাৎ আহসান সাহেব সবাইকে ডেকে জানালেন খাওয়া দাওয়ার পূর্বে আরও একটা সুসংবাদ রয়েছে। সবাই বিস্ময় নিয়ে ওনার দিকে তাকাতেই উনি জানালেন ওনার ফ্রেন্ড খন্দকার সাহেবের একমাত্র মেয়ে খিয়া খন্দকার এবং ওনার বড় ছেলে ডক্টর আদিত্য চৌধুরীর সাথে আজ তাদের এঙ্গেজমেন্টের ডেট ধার্য করেছেন। তা শুনতেই সবাই হাততালি দিয়ে উঠল। অতঃপর আহসান সাহেব, আফতাব সাহেব, খন্দকার সাহেব আদিত্য এবং খিয়াকে ডাকল এঙ্গেজমেন্টের রিং পরানোর জন্য। ওরা দুজন এগিয়ে যেতে আচমকা নন্দিনীর মাথা ঘুরে চোখে মুখে ঝাপসা দেখতে লাগলো। তানভি নন্দিনীকে ধরে ফেললো। নন্দিনী ঠিক আছিস তুই? মাথাটা ভীষণ ঘুরছে তানভি, জলদি ওয়াশরুমে নিয়ে চল। অদিতি ফাল্গুনি এগিয়ে এসে বলল, নন্দু, তোর খারাপ লেগেছে? হ্যাঁ। ওরা নন্দিনীকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। আদিত্য অস্থির হয়ে আর চোখে বার কয়েক তাকালো। আফসানা চৌধুরী অস্থির হয়ে বললেন, কি হয়েছে মেয়েটার? হঠাৎ কি হলো? তানভি বলল, মাথা ঘুরিয়ে বমি হয়েছে আন্টি। কথাটা বিদ্যুৎ গতিতে আদিত্যের কানে পৌঁছালো। আফরোজা চৌধুরী বললেন, মেয়েটা এমনিতেই অসুস্থ, এই সময় এমন বমি হবেই, একটু সতর্ক থাকার তো দরকার। কত বলে কয়ে এনেছি মেয়েটাকে। ফাল্গুনি, একটু লেবু কিংবা তেঁতুলের শরবত বানিয়ে আনতো তাড়াতাড়ি। মেয়েটার বমি হচ্ছে সমানে, এই সময় তেঁতুল কিংবা টক খেলে ভালো লাগবে। কথাগুলো শুনতে আদিত্য স্তব্ধ হয়ে গেল। মনে মনে বলল, নন্দিনী অসুস্থ মানে? বমির সাথে অসুস্থতার কি সম্পর্ক? তাহলে কি নন্দিনীর বিয়ে হয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে? সে কি প্রেগনেন্ট? এজন্যই কি বমি হচ্ছে? আর প্রেগনেন্সির লক্ষণও তো এইগুলো। একজন ডক্টর হওয়ার সুবাদে প্রেগন্যান্সির লক্ষণগুলো সে খুব ভালো করে জানে, আর সেজন্যই বোধহয় তেঁতুলের শরবত খাওয়াতে বলেছে তার কাকিমানি। অথচ আফরোজা চৌধুরী বোঝাতে চেয়েছিলেন যে এখন প্রচণ্ড গরম, তাই বদহজমে বমি হতে পারে। আদিত্য আরও একবার নন্দিনীকে ভুল বুঝল। এবার সে কঠোরভাবে সিদ্ধান্ত নিল আজ সে নন্দিনীর সামনে বিয়ে ঘুরে ছাড়বে। আইমানকে বলল, দ্রুত কাজীকে ফোন কর, বল চৌধুরী ভবনের আহসান সাহেবের বড় ছেলের এঙ্গেজমেন্টের পরেই বিয়ে অনুষ্ঠিত হবে। আইমান ভাইয়ের কথায় মাথা নেড়ে সায় জানিয়ে সাথে সাথে কাজীকে ফোন করে বলল, হ্যালো কাজী সাহেব, আমার বড় ভাইয়ের বিয়ে পড়ানোর জন্য দ্রুত একটু চৌধুরী ভবনে আসুন। একটু তাড়াতাড়ি আসলে খুব ভালো হয়। নন্দিনী ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সবে এইদিকে পা বাড়ালো। হঠাৎ আদিত্য আর আইমানের কথাগুলো শুনতেই তার মাথায় জানা বিনা মেঘে বজ্রপাত হলো। নন্দিনী মুখ চেপে ফের দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। নন্দিনীর ভীষণ কান্না আসছে। মানুষটা সে প্রথম থেকেই তাকে একের পর এক মিথ্যে বলে এসেছে। বিয়ের কথাটাও মিথ্যে বলেছে, অদিতিকে চেনে না সেটাও মিথ্যে বলেছে, আরও অনেক কিছু অস্বীকার করেছে এবং কি তাকে মায়ায় জড়িয়ে শেষমেশ তাকে ভুল বুঝে নিরুদ্দেশ হয়েছে। কাঁদতে কাঁদতে নন্দিনীর হেঁচকি উঠে গেল। এবার নন্দিনী চোখে মুখে পানি দিতে লাগলো। অনেকক্ষণ হলো নন্দিনী ওয়াশরুমে ঢুকেছে, কিন্তু বের হওয়ার নাম নেই। তানভি ডোরে নক করলেও বার কয়েক। বেশ কিছুক্ষণ পর নন্দিনী নিজেকে স্বাভাবিক করে ডোর খুলতেই তানভি বলল, নন্দিনী তুই ঠিক আছিস? তানভি নন্দিনীর মুখ আঁচলায় তুলে বলল, তুই কাঁদছিস কেন? কই না তো। মিথ্যা বলছিস কেন? তোর চোখ মুখ লাল হয়ে গেছে, চোখগুলোও ফোলা। আসলে আম্মুকে ভীষণ মিস করছি, চল আমার বাসায় ফিরে যাই। তোর বয়স কত বলতো? কেন? মাকে মিস করছিস মানে? একটু আগে না বললি? আর তুই কি ছোট বাচ্চা যে মাকে মিস করলে কাঁদতে হয়? নন্দিনী নিরুত্তর। সে কিভাবে বলবে আদিত্যকে দেখা মাত্রই তার অনুভূতিগুলো সজাগ হয়ে উঠেছে, তার জন্য কান্না আসছে, তাই তো মিথ্যে বলল। তানভি নন্দিনীর মুখ দু হাতে তুলে বলল, আদিত্য ভাইয়াকে ভালোবাসিস তাই না? নন্দিনী কিছু বলল না। হঠাৎ অদিতি আস্তে আস্তে বলল, নন্দিনী ফ্রেশ হয়েছিস? অদিতির কথা শুনে নন্দিনী আবার চোখে মুখে পানি দিতে লাগলো। তানভি বলল, হাত মুখ ধুচ্ছে। তাড়াতাড়ি বেরিয়ে আয় নন্দিনী, তেঁতুলগুলো শরবত করেছি, আম্মু বানিয়েছে, পান করলে ভালো লাগবে। নন্দিনী হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই অদিতি বলল, তুই কান্না করছিস নন্দিনী? আরে না না, কান্না করবো কেন? তোর চোখ মুখ লাল আর ফোলা কেন?
আসলেই ভারী ড্রেস আপ আর ভারী মেকআপ নেওয়াতে খুব গরম লাগছিল আমার। তাছাড়া মেকআপে আমার অ্যালার্জি আছে জানিসই তো। আর বাইরের দেশের কাজল আমি পরতে পারি না, অ্যালার্জি আছে। এই জন্যই চোখগুলো ফুলে লাল হয়ে গেছে। এটা সত্য যে নন্দিনী পার্লার থেকে মেকআপ করলে তার স্কিনে অ্যালার্জি দেখা দেয়, আর বিশেষ করে দেশের বাইরের কাজল সে চোখে পড়তে পারে না, সেটাতেও অ্যালার্জি রয়েছে তার। অদিতি আর নন্দিনীকে ঘাটল না। আম্মু শরবত বানিয়েছে, দেখ ভালো লাগবে। নন্দিনী হাত মুখ মুছে শরবত পান করে বলল, আমরা বরং বাসায় ফিরে যাই, কেমন? শরীরটা হঠাৎ কেমন যেন খারাপ লাগছে। তাছাড়া অতিরিক্ত ঠান্ডা গরমে থাকলে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। যাবো তো, তবে ভাইয়ার বিয়েটা হয়ে যাক। কাজে আসছে আর এসেছিল যখন বিয়েটাও দেখে যা। তাছাড়া তুই তো আর প্রতিদিন আমাদের বাসায় আসবি না, তোকে তো আনাই যায় না, তাই তো আজ বাসায় দুটো অনুষ্ঠান রেখেছি একসাথে। নন্দিনীর কলিজা মোচড় দিয়ে উঠল। কিছু বলতে নেবে ফাল্গুনি থামিয়ে দিয়ে বলল, কোনো কথা নয় নন্দু, প্লিজ ভাইয়ার বিয়েটা অন্তত দেখে যা। আর তো আসবি না, তোর মাকে মানিয়ে কত কষ্ট করে এনেছি জানিসই তো তুই। বলেই ওরা নন্দিনীকে হলরুমে নিয়ে এলো। নন্দিনী নিজেকে ধাতস্থ করলো, এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। অতঃপর সবাই আবারও হলরুমে আসতেই আসান সাহেব ঘোষণা দিলেন, এবার তবে রিং করানো শুরু হোক। নন্দিনী মুখে হাসি রেখে বসে রইল, বুঝতেই দিচ্ছে না তার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ভেতর থেকে। অন্যদিকে অদিতি, ফাল্গুনি আর তানভি বারবার নন্দিনীর দিকে তাকাচ্ছে। আদিত্য আর চোখে কয়েকবার তাকালো, দেখলো নন্দিনীর চোখ মুখ ফোলা, কিন্তু নন্দিনীকে খুব স্বাভাবিক দেখাচ্ছে। তাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি বুলিয়ে রেখেছে মুখে। নন্দিনীকে স্বাভাবিক দেখে আদিত্যের ভীষণ কষ্ট হলো। তার মানে নন্দিনী তাকে কখনো ভালোবাসেনি, সে একাই ভালোবেসেছে। ভালোবাসলে এইভাবে মুখে হাসি রেখে বসে থাকতে পারতো না মেয়েটা। আদিত্য আর খেয়া দুজনের হাতে রিং। অদিতি মন খারাপ করে বলল, নন্দিনী দেখ, আমার ভাবি হওয়ার কথা তোর ছিল, এখন তোকে রেখে ভাইয়া প্রথম কোনো নারীকে রিং পরাচ্ছে। সো স্যাড। নন্দিনীর বুকটা ধক করে উঠল। সত্যি তো, আদিত্যের হাতে প্রথম রিং পরার কথা তো তারই। নন্দিনী মলিন হেসে বলল, আর ফান করিস না অদিতি। আদিত্যের রাগ হচ্ছে, মেয়েটা এমন একটা সিরিয়াস মুহূর্তেও হাসছে কেন? সত্যিই তার কি কষ্ট হচ্ছে না? অদিতি বলল, নন্দিনী দেখ, ভাইয়া এক্ষুনি রিং পরাবে। পরাক। আর কতক্ষণ ওয়েট করব? বাসায় ফিরবো তো আমি, তাড়াতাড়ি পড়াতে বল। তোর কষ্ট হচ্ছে না নন্দিনী? নন্দিনী অবাক হওয়ার ভান করে বলল, কেন? কিছু না। তোর ভাইয়ের সাথে আমার কখনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল নাকি আজও? জানিস, খেয়া মেয়েটা ভালো না, একদম বাজে একটা মেয়ে। কেন, কি হয়েছে? দেখতে তো খুব ভালো লাগছে। এছাড়াও ডক্টর আদিত্যের সাথে মানিয়েছেও বেশ। আর বলিস না, কত ছেলের সাথে এই মেয়ের রিলেশন, কত মেয়েবার মানে কতবার যে রুম ডেট করেছে এই মেয়েটা। আর সেই মেয়েকে আদিত্য ভাইয়া বিয়ে করছে। জানিস, অদিতির পছন্দ না এই মেয়েকে। অদিতির পছন্দ অপছন্দ দিয়ে কি হবে? সংসার করবে ডক্টর আদিত্য, অদিতি নয়। এখানে ইন্টারফেয়ার করাটা নেহাতি বোকামি। কিন্তু আমরা কেউ চাই না ভাইয়া এই মেয়েকে বিয়ে করুক। তুই এখন আমাদের একটা হেল্প কর প্লিজ। কিসের হেল্প? তুই সেন্সলেস হওয়ার অ্যাক্টিং কর, তাহলে এই বিয়েটা ভেঙে যাবে। আশ্চর্য, আমি কেন সেন্সলেস হওয়ার অ্যাক্টিং করব? এতে বিয়ে ভাঙবে মানে? আরে বাবা, তুই শুধু সেন্সলেস হওয়ার অ্যাক্টিং কর, বাকিটা দেখ আমরা কিভাবে ম্যানেজ করি। তবুও এই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে হতে দেবো না। আশ্চর্য, অবাক হচ্ছি আমি তোদের কথা শুনে। কেমন বোন তোরা যে ভাইয়ের বিয়ে ভাঙতে চাস? তোর জন্য। যত সব ফাউল কথা। অদিতি এবার রেগে গিয়ে বলল, ফাগুন, এই মেয়েটা তো ভালো কথা শোনার মানুষ না। তানভি বলল, ওর সাথে অহেতুক কথা বলে সময় নষ্ট করিস না, যা করার আমরাই বরং করব। তোদের বাসায় ক্লোরোফর্ম নাই? আছে, ভাইয়ের ঘরে দেখেছিলাম, ডেট নাই হয়তো। না থাকলে আরও ভালো, ওইটা নিয়ে আয়, 1 মিনিটে কাজ সারি। যদি খারাপ কিছু হয়? কি আর হবে, 1 ঘন্টার জায়গায় হয়তো 2 ঘন্টা সেন্সলেস থাকবে। আর না হয় সেন্সলেস হবে না, তবু একবার ট্রাই করি, কি বলিস? করাই যায়। নন্দিনী ধমকে উঠে বলল, পাগল হয়েছিস তোরা? আমার মেরে ফেলার ষড়যন্ত্র করছিস সবগুলো মিলে? একদম চুপ করে বসে থাক। ফাল্গুন, তাড়াতাড়ি নিয়ে আয় যা তো। আর শোন,
বাই এনি চান্স ক্লোরোফর্মে যদি কাজ না হয় তাহলে তিনজনে মিলে একদম জোরে জোরে চিৎকার করে পুরো বাসা তুলে ফেলবি, যাতে সবাই বিরক্ত হয়ে চলে যায়, বিশেষ করে পাত্রীপক্ষরা। ওরা দুজন বলল, ঠিক আছে। ফাল্গুনি দৌড়ে গিয়ে টিস্যুর মধ্যে বেশি করে ক্লোরোফর্ম নিয়ে এসে আকস্মিক নন্দিনীর নাকে চেপে ধরতেই সেন্সলেস হয়ে গেল। ওরা ভাবতেও পারেনি এত দ্রুত কাজ হবে। ডেট ছিল বোধহয়। নন্দিনী সেন্সলেস হতেই প্ল্যান মোতাবেক ওরা তিনজন মিলে চৌধুরী ভবন কাঁপিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিল। নন্দিনীকে সেন্সলেস হতে দেখে আদিত্য ঘাবড়ে গেল। অদিতি বলল, হায় আল্লাহ, নন্দু তোর কি হয়ে গেল রে? এখন কি হবে? তোর মাকে আমি কি জবাব দেবো রে? সবাই নির্বাক হয়ে তাকিয়ে রইল। ফাল্গুনি বলল, ভাইয়া তাড়াতাড়ি আসো, নন্দিনীর কি হয়ে গেল? নন্দিনীর মা জানতে পারলে সব শেষ, কখন না জানি আমাদের জন্য মার্ডার কেস করে বসে। বলেই ওরা তিনজন আরো উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শুরু করে চৌধুরী ভবন তুলে ধরল। অন্যদিকে আফসানা চৌধুরী অস্থির হয়ে পড়লেন। নাহিদা শিকদার এমনিতেই মেয়েটাকে দিতে চায়নি, এখন যদি জানে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তাহলে খুব ঝামেলা করবে। আদিত্যকে নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অদিতি বলল, তোমার কাছে বিয়েটাই সব কিছু, তাই না? আমরা কেউ না। বলেই হাত থেকে রিংটা কেড়ে ছুঁড়ে ফেলে দিল। একটা মানুষ মরে যাচ্ছে আর তুমি একজন ডাক্তার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? ডক্টর নামের কলঙ্ক তুমি। আদিত্য এগিয়ে এলো। নন্দিনীর শ্বাস প্রশ্বাস এবং পালস ধীর গতিতে চলছে। তোদের রুমে নিয়ে যা, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। অদিতি চিৎকার করে বলল, নন্দিনীর শ্বাসকষ্ট আছে ভাইয়া, দ্রুত হসপিটালে নিয়ে চলো, একটু পরে শ্বাসকষ্ট শুরু হবে। ও এমনিতেই অসুস্থ, ও ঠান্ডা গরম সহ্য করতে পারে না। আফসানা চৌধুরী দিশেহারা হয়ে হাহুতাশ করে বললেন, দাঁড়িয়ে রয়েছো কেন বাবা? তাড়াতাড়ি নিয়ে যাও, মেয়েটার শ্বাস আটকে আছে। আহসান সাহেব বললেন, পারাবি, আইমান, তোমরা মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? আদিত্যের এখন এঙ্গেজমেন্ট, ও থাকুক। তোমরা বরং নন্দিনীকে হসপিটালে নিয়ে যাও, সাথে রায়হান আর মেহেরাবও যাও। অদিতি চিৎকার করে বলল, কিসের এঙ্গেজমেন্ট? আমার ফ্রেন্ডের চাইতে তোমার ছেলের এঙ্গেজমেন্টই বেশি হলো আব্বু। আহসান সাহেব বললেন, অদিতি, থামবে তুমি? কিসের বুদ্ধে কি বলছো? ভাইকে হসপিটালে নিতে হবে, না নিলে নন্দিনী এখানে মরে যাক। নন্দিনীকে একদম কেউ উঠবে না, কার কি এসে যায়, ও মরে গেলে। মেয়ের জিদ থেকে আহসান সাহেব মহা চিন্তায় পড়ে গেলেন। সবাইকে রেখে আদিত্যকে কেন নিয়ে যেতে হবে? তাছাড়া যতবারই ছেলের এঙ্গেজমেন্ট করার প্রস্তুতি নেন ততবারই একটা অলৌকিক ঘটনা ঘটে ভেঙে যায়। শেষমেশ ছেলে আর বিয়েই করতে চায় না। এটা কোন কুফা লাগলো ছেলেটার ভেবে পেলেন না তিনি। ওনার মনে আদিত্য, অদিতি আর নন্দিনীকে নিয়ে খটকা লাগলো। হঠাৎ নন্দিনীর শ্বাসকষ্ট শুরু হলো। ওরা তিনজন এবার ভয় পেয়ে আরো জোরে চেঁচামেচি করে বাড়ি তুলে ধরলো। সাথে ওদের ফ্রেন্ড সার্কেলগুলো তো আরো বেশি। নন্দিনীর এমন অবস্থা দেখে আদিত্য দিশেহারা হয়ে গেল। কোথায় এঙ্গেজমেন্ট, কোথায় বিয়ে, কোথায় কি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।